আমার মনে হয় আমাদের মাননীয় আইনমন্ত্রী আজকে এই ব্যাপারে প্রেস ব্রিফিং করেছেন রামিসা দর্শন এবং হত্যার বিষয়ে। তারপরেও যেহেতু আপনারা প্রশ্নটা তুলেছেন, আমাদের বক্তব্য হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কিছু অপরাধ আছে, সেটা অপরাধ কমানোর জন্য প্রোয়েক্টিভ কাজ করি আমরা। যেমন মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি সন্ত্রাসী বিরোধী অভিযান চলছে, এটা হচ্ছে অনেকটা প্রোঅ্যাক্টিভ, যাতে এই অপরাধগুলো কম হয়। কিন্তু এই জাতীয় অপরাধগুলো, ধর্ষণ, হত্যা, এগুলো হচ্ছে সংগঠিত হওয়ার পরে পুলিশের যে অ্যাক্টিভিটিস করণীয়, সে বিষয়ে আমি বলতে পারি। আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম এই জাতীয় হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে তালিকা সবগুলো আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনারা প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি ধর্ষক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু অ্যাসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়ও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। অন্যান্য যে সমস্ত বিষয় এখানে আমি বলতে পারি, যেমন আমরা দায়িত্ব নেওয়ার পর তনু হত্যা মামলাটি সহ আরও কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে সক্ষম হয় নাই, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা এখন প্রক্রিয়ায়। আরও 2 জন আসামি আছে, ইতিমধ্যে আরও একজন আসামির শনাক্ত করা গেছে, যার রক্ত পাওয়া গেছে, ডিএনএ টেস্টে 3 জনের স্পার্ম পাওয়া গেছে খুব সম্ভবত। এগুলো মিলিয়ে দেখা হচ্ছে এবং আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে। অপরাধীদের শাস্তিটা প্রকাশ্যে এক্সিকিউট করার জন্য বিভিন্নভাবে দাবি উঠছে, যদিও বা এটা অনেক ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়, কিন্তু আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া। সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো, সেই জন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ঘটনা সংঘটিত হয়েছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, এটা নিয়ে তোলপাড় হলো এবং এখানে বোধহয় কিছু আইনি সংশোধন নিয়ে এসে সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল, কিন্তু সেটার দীর্ঘমেয়াদে কি হবে না হবে সেই আইনগুলো চিন্তা করতে হয়।
শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হলো, একটা ট্রাইব্যুনালের করা হলো। দেখা গেল সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো বিধান করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করে। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে, আদালত সেট আপের করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত আমরা করলাম, ট্রাইব্যুনাল করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও নাই। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে মানে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব, সেভাবে এগুলো আবার করা যায়। কিন্তু ওই সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। সরকার আসলে কি মনে করে, কারণ 5 আগস্ট পরবর্তী, শুধুমাত্র 5 আগস্ট পরবর্তী না, আমরা দেখেছি বেশ কয়েক মাস ধরেই কিন্তু সেই একটা রেজিম পরিবর্তনের পরে অনেকেই এই দেশ থেকে আসলে পাড়ি জমিয়েছে পাশের দেশ ভারতে। সুতরাং যদি পুশব্যাক করে, সেই পুশব্যাকের প্রসঙ্গটা কিন্তু আবার চলে আসবে, অন্তত মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দেওয়া আছে। আপনি আসলে কি মনে করছেন? আপনি যা মনে করছেন ঠিক তার উল্টা। কারণ হচ্ছে এটা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইন কানুনের বিষয়। ভারতের আইন যেটা আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, সেরকম আরও একটা আইন আছে আসামের, ওখানে হচ্ছে ন্যাশনাল সিটিজেন রেজিস্টার, এটা বোধ হয় এনসিআর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এরকম। তো এনআরসি, সরি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তো এগুলো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কীভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী, তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। আমরা আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনি বললেন যে ওখান থেকে পুশব্যাক বা এখান থেকে পুশইন হচ্ছে, এগুলো আমার নজরে নাই। মাননীয়মন্ত্রী, একটা বিষয় একটু জানতে চাই, আপনি আইনশৃঙ্খলার অবস্থার কথা বলছিলেন, পুলিশ দীর্ঘদিন থেকে নিষ্ক্রিয় ছিল, আপনি বলছেন এখন তার উপর প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছে। কোথায় বলেছেন নিষ্ক্রিয় ছিল? আগের অবস্থায় নিষ্ক্রিয়, তাও বলিনি। না আপনার কথা বলিনি, আমি বলছি আগে নিষ্ক্রিয় ছিল, সেই অবস্থা থেকে আবার আমি বলি নাই তুই বলেছেন যে প্রোঅ্যাক্টিভ কাজ করছে, আগের কথা বলছেন না। প্রোঅ্যাক্টিভ মতলব আমি বলি কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশের একটা দায়িত্ব থাকে তারা পালন করা আইন অনুযায়ী, কিন্তু প্রোঅ্যাক্টিভ কাজটা হচ্ছে যাতে ঘটনা সংঘটিত না হতে পারে সেই জন্য প্রিকশনারি মেজার্স সেরকম বিষয় আছে। যেমন মাদক দ্রব্যের বিষয়ে মাদক উদ্ধার এবং মাদক চোরাচালানি বা মাদক ব্যবসায়ীদের আমরা গ্রেফতার করছি আমাদের একটা ইনফরমেশনের ভিত্তিতে, ইন্টেলিজেন্স সাপোর্টের ভিত্তিতে করি। এগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ, যাতে অপরাধ সংগঠন না হতে পারে। রিঅ্যাক্টিভ হচ্ছে ঘটনা হওয়া যাওয়ার পরে যেটা। সেটার সাথে আমার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা সাম্প্রতিকভাবে বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে শুনছি এবং কয়েকটা পত্রিকায় এসেছে যে বাংলাদেশে অনেকে আবার ফিরে আসতে চান। এই অবস্থায় বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্ন মিছিল হচ্ছে, পরিস্থিতি বিভিন্ন জায়গায় কিন্তু কিছুটা অবনতি হচ্ছে। এই জায়গাটা কে ফিরে আসতে চান? এর আগে যিনি চলে গেছেন বাংলাদেশ থেকে, কে নাম বলেন? এর আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, হ্যাঁ, তার বিভিন্ন মাধ্যমে সে বক্তব্যগুলো কিন্তু বিভিন্ন মিডিয়ায় কিন্তু উঠে আসছে। এইভাবে প্রশ্ন না করে আগে সেটা কি আপনার এই বিভিন্ন মিডিয়াগুলো যে এটাকে কাভারেজ দিচ্ছে, একই সাথে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হচ্ছে এবং তার ফিরে আসার যে কার্যক্রমগুলো সেগুলো আপনারা অবজার্ভ করছেন? কে ফিরে আসার কার্যক্রম? আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেউ বলে আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত।